বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্থ রাখুক। আমরা সবাই যেন এই মহামারীর অবস্থায় ভালো থাকতে পারি, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে সর্বদাই আমরা প্রার্থনা করব। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা নিয়ে আসছি প্রেষণা প্রদানের পদ্ধতি। অর্থাৎ আমরা যে প্রেষণা বিষয়টি নিয়ে আলোচনা করিতেছিলাম যে প্রেষণা হলো কর্মক্ষমতা, কর্ম ইচ্ছা এই দুইটা উপাদানের মধ্যে সংযোগ স্থাপন করার একটি প্রক্রিয়া বা কৌশল। তাহলে এখানে যে প্রক্রিয়া বা পদ্ধতি বা কৌশল বলা হয়েছে যে আমরা কর্মক্ষমতা, কর্ম ইচ্ছা এই দুইটা উপাদানের মধ্যে সংযোগ স্থাপন করব যে উপাদানগুলো দিয়ে, সেই উপাদানগুলোই মূলত এখানে প্রেষণাদানের পদ্ধতি, প্রক্রিয়া বা কৌশল। আধুনিক ব্যবস্থাপনা বিশারদগণ গবেষণার মাধ্যমে শ্রমিকদেরকে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য প্রেষণা প্রদানের ক্ষেত্রে দুইটি পদ্ধতির কথা বলেছেন। এই দুইটি পদ্ধতির একটিকে বলেছেন ইতিবাচক প্রেষণা পদ্ধতি, আরেকটাকে বলেছেন নেতিবাচক প্রেষণা পদ্ধতি। ইতিবাচক মানে হলো শ্রমিকদেরকে দিয়ে কাজ আদায় করে নেওয়া এমন একটা কৌশল যেখানে সকল সুযোগ সুবিধা শ্রমিকদের পক্ষে থাকবে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় কাজের প্রতি আগ্রহী হবে। আর নেতিবাচক পদ্ধতি হলো এই পদ্ধতির মাধ্যমেও শ্রমিকদেরকে দিয়ে কাজ আদায় করা হয়, তবে কাজ আদায়ের ক্ষেত্রে এক্ষেত্রে শ্রমিকদের পক্ষে এই উপাদান বা উপকরণগুলো ব্যবহৃত হয় না, শ্রমিকদের বিপক্ষে থাকে। আধুনিক কালে এই নেতিবাচক পদ্ধতিটা, যেহেতু মানুষ এখন নতুন সভ্যতার যুগে, বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, এই জন্য জোর করে নেতিবাচক প্রক্রিয়া, ভয়ভীতি দেখিয়ে কাজ থেকে ছাঁটাই করে তাদেরকে পদাবনতি করে, এরকম নেতিবাচক দিকগুলো অবলম্বন করে এখনকার যুগে, আধুনিক যুগে শ্রমিকদেরকে আর প্রেষণা দেওয়া যায় না। এটা বরঞ্চ হিতে বিপরীত হয়ে থাকে। কাজ আদায় এর পরিবর্তে কাজ না আদায় হওয়ার সম্ভাবনাই বেশি। এখানে বিভিন্ন ধরনের শ্রমিক ধর্মঘট, তারপরে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই জন্য আধুনিক ব্যবস্থাপনা বিজ্ঞানীগণ নেতিবাচক পদ্ধতিটাকে প্রেষণা দানের পদ্ধতির ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছেন, অর্থাৎ এটাকে এখন আর প্রয়োগ করা হয় না। তাহলে আমরা আসি ইতিবাচক প্রেষণা দানের পদ্ধতিগুলো কি। ইতিবাচক প্রেষণা দানের পদ্ধতি আবার দুই প্রকার। একটাকে বলা হয় আর্থিক, আরেকটাকে বলা হয় অনার্থিক। আর্থিক মানে হলো যে ইতিবাচক প্রেষণা পদ্ধতিতে শ্রমিকদেরকে অর্থনৈতিকভাবে বা আর্থিকভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদেরকে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় কাজ আদায় করা হবে, সেটাকে বলা হয় আর্থিক প্রেষণা পদ্ধতি। আর অনার্থিক প্রেষণা পদ্ধতিটা হলো এমন একটি ইতিবাচক প্রেষণা পদ্ধতি যেখানে শ্রমিকদেরকে দিয়ে আমি কাজ আদায় করব, সুযোগ সুবিধা আদায় করব, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সর্বোচ্চ আদায় করব, কিন্তু তাকে অর্থ দিব না, টাকা দিব না। তাহলে টাকা না দিয়েও আমি যখন শ্রমিকদের দিয়ে পরিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করব, সেটাকে বলা হবে অনার্থিক প্রেষণা পদ্ধতি। অনার্থিক প্রেষণাতে একটু বলে রাখি যে আমার প্রতিষ্ঠানে একজন শ্রমিক কাজ করে, আমি ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিলাম, এখানে খোঁজ নিলাম, কিন্তু তাকে কোনো টাকা দিতে হয়। এই যে খোঁজ নিলাম, তার ব্যক্তিগত খোঁজ খবর নিলাম, পারিবারিক খোঁজ খবর নিলাম, সে প্রতিষ্ঠানে আসার সময় তার কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা, এই যে খোঁজ খবরটুকু নিলাম, এতেই শ্রমিক আমার প্রতি সন্তুষ্ট। তাহলে এইভাবে আরো অনেকগুলো দিক আছে, কাজের ভালো পরিবেশ করে দিলাম, এগুলোকে বলা হবে অনার্থিক প্রেষণা পদ্ধতি। আর এই অনার্থিক প্রেষণা টাকা না দিয়েও আমি শ্রমিকদেরকে দিয়ে কাজ আদায় করতে পারি। অর্থাৎ
এটা হলো এরকম যে আমার বাসায় একজন মেহমান আসলো, সাপোজ ধরো একজন মেহমান আসলো, ওকে আমি আপ্যায়ন করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু ওর সাথে আমি এমন সুন্দর আচরণ করে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম, এতে করে সে ওই মেহমান আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এই যে আমি টাকা খরচ না করেও তাকে খুশি করতে পারলাম, এটা হলো অনার্থিক। একইভাবে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য শ্রমিকদেরকে দিয়ে যখন আমি কাজ আদায় করব, টাকা দেব না, কিন্তু আমার উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে, সেটা হলো অনার্থিক। ওই ক্ষেত্রে আমি যে কৌশলটা অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, সেটা হলো অনার্থিক প্রেষণা পদ্ধতি। আমরা আসি আর্থিক, অর্থ প্রেষণা দানের ক্ষেত্রে মূলত এই দুইটা পদ্ধতির মধ্যে আর্থিক প্রেষণা পদ্ধতি সর্বাপেক্ষা বেশি কার্যকর, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল বা অনুন্নত দেশ যেগুলো আছে, কারণ এই সকল দেশের মানুষের অর্থের চাহিদাটাই মূলত সর্বাধিক। তাহলে আর্থিক প্রেষণা পদ্ধতিগুলো কি হতে পারে? ন্যায্য বেতন, শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো। একজন শ্রমিক আমার এখানে 2 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টা সে বেতন পাওয়ার কথা 500 টাকা, আমি তাকে 200 টাকা দিয়ে বিদায় করে দিলাম। দেখা যাবে পরবর্তীতে ওকে দিয়ে আর কাজ ভালো করা যাবে না, কারণ সে জানে আমাকে আমার পারিশ্রমিকটা যথাযথভাবে দেওয়া হচ্ছে না। এই জন্য প্রতিষ্ঠানে যে শ্রমিকরা আমাদের এখানে কাজ করবে, এদেরকে ওদের ন্যায্য বেতন দিতে হবে। ন্যায্য বেতন, এটা একটা বেতন সরাসরি এখানে অর্থের সাথে সম্পৃক্ত। এই জন্য ন্যায্য বেতন হলো আর্থিক প্রেষণাদানের একটা পদ্ধতি। মুনাফার অংশ, মুনাফা, আমরা যে ব্যবসা করব, আমাদের যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জিত হওয়ার পরে আমাদের প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। মুনাফার সম্পূর্ণ অংশ যদি মালিক পক্ষ ভোগ করে ফেলে, তাহলে প্রতিষ্ঠান লাভবান হলো যাদেরকে দিয়ে, তাদেরকে যদি আমরা মুনাফার অংশ না দেই, শ্রমিকদের মধ্যে এখানে একটা চাপা ক্ষোভ বিরাজ করতে পারে। আর এই ক্ষোভ বিরাজ যেন না করে, তার জন্য আমরা শ্রমিকদেরকে আমাদের প্রতিষ্ঠানে যে মুনাফা হবে, মুনাফার একটা অংশ আমরা শ্রমিকদেরকে দিব। মুনাফার অংশ মানে টাকা, তাহলে এটা আর্থিক ইতিবাচক প্রেষণা পদ্ধতি। তারপরে বোনাস, বিভিন্ন উৎসবের সময়, বিশেষ করে আমাদের দেশে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আবার হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা, এই ধরনের যে উৎসবগুলো হয়ে থাকে, এই উৎসবগুলোর সময় আমরা আমাদের শ্রমিকদেরকে তাদের উৎসবগুলো সুন্দরভাবে যথাযথভাবে যেন পালন করতে পারে, সেজন্য তাদেরকে আমরা যে অতিরিক্ত টাকাটা দিব, এটাকে বলা হয় বোনাস। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি উৎসব ভাতা, উৎসব বোনাস। যেমন আমাদের দেশে এখন ঈদের 2টা বোনাসের সাথে বৈশাখী ভাতা দেওয়া হয়। বৈশাখ যে বাংলা নববর্ষ পালন করার জন্য আমাদের শ্রমিকদেরকে যে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, এটা হলো বৈশাখী ভাতা, বৈশাখী উৎসব ভাতা, বৈশাখী বোনাস বলতে পারি। তারপরে আর্থিক নিরাপত্তা, শ্রমিকদেরকে, একজন শ্রমিক যদি অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতা ভোগে, এখানে আর্থিক নিরাপত্তাটা আমরা অনেকটা বলতে পারি যে চাকরির নিরাপত্তা। আমার যদি আজকে চাকরি করে গেলাম, কিন্তু কালকে আমার চাকরিটা থাকবে কি থাকবে না, আমি এরকম মানসিক চাপে যদি থাকি, তাহলে দেখা যাবে যে আমার চাকরি নিরাপত্তা নেই, তার মানে আমি অর্থনৈতিকভাবে নিরাপদ নয়। আর অর্থনৈতিকভাবে যদি আমি নিরাপদ না অনুভব করি, আমার মনে যদি অর্থনৈতিক নিরাপত্তাটা না থাকে, তাহলে আমি কাজ করেও কাজের মধ্যে আসলে মন থাকবে না। তার মানে আমার দেহটা কাজের মধ্যে আছে, কিন্তু মনটা কাজে নেই। শ্রমিকের মন যদি কাজে না থাকে, আমরা এখানে বলছি কর্ম ইচ্ছা, মন, কাজ করার ইচ্ছা যদি তার কাজের মধ্যে না থাকে, তাহলে তাকে দিয়ে কাজ করানো যাবে না। এই জন্য তাকে আর্থিকভাবে নিরাপত্তা দিতে হবে। অগ্রিম, অগ্রিম শব্দটার অন্য একটা অর্থ হলো ঋণ। আমার প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে, তাদের এই ন্যায্য বেতন, মুনাফা অংশ, বোনাস ইত্যাদি পাওয়ার পরও হঠাৎ করে তার অর্থের প্রয়োজন হতে পারে, বিভিন্ন বিপদ আপদে, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, পারিবারিক বা ব্যক্তিগত জীবনের প্রয়োজনে। সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠান ওই সকল শ্রমিকদের তাৎক্ষণিক চাহিদা পূরণ করার জন্য তাদের ঋণের ব্যবস্থা করে, তাহলে প্রতিষ্ঠানে শ্রমিকরা যখন এখানে ঋণ পেয়ে যাবে, তাহলে অন্য কোথায় তাকে আর ঘুরতে হবে না, টাকার জন্য দৌড়াইতে হবে না। প্রতিষ্ঠানের মধ্যে যদি এরকম ঋণের ব্যবস্থা থাকে, তাহলে ওদের যেভাবে সময় সাশ্রয় হবে, ওরা একইভাবে নিরাপদে থাকবে। এই জন্য আমরা শ্রমিকদেরকে অগ্রিম বা ঋণের ব্যবস্থা করব। বাসস্থান ভাতা,
আজকালকার দিনে শ্রমিকরা যা কাজ করে, যে বেতন পায়, বেতনের আসলে অধিকাংশ অংশটাই তাদের বাসস্থান, যেখানে তারা থাকবে, থাকার জন্য ব্যয় করে ফেলতে হয়। এখন একজন শ্রমিক সাপোজ ধরো 5,000 টাকা বেতন পেল, সে যদি 2,000 টাকায় তার বাসস্থানের জন্য, যেখানে থাকবে, রাত্রি যাপন করবে, দিন যাপন করবে, সময় কাটাবে, সেখানে ওটার জন্য যদি 2,000 টাকায় 5,000-এর মধ্যে ব্যয় করে ফেলতে হয়, তাহলে ওই শ্রমিক বাকি তার জীবনটা কিভাবে চালাবে? তার খাবার দাবার, ভরণ পোষণ, চিকিৎসা, পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি ওদেরকে অতিরিক্ত বাসস্থান ভাতা দেওয়া হয় অথবা বাসস্থানের সুবিধা দেওয়া হয়, তাহলে শ্রমিক স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হবে, কাজের প্রতি আন্তরিক হবে। এই জন্য আমার শ্রমিকদেরকে বাসস্থান ভাতা দিতে হবে। তারপরে পরিবহন ভাতা। পরিবহন ভাতা, শ্রমিকরা কর্মক্ষেত্রে আসার জন্য তাদেরকে গাড়ি দিয়ে আসতে হবে, একটা পরিবহন ব্যবহার করতে হবে। কারণ পরিবহন ব্যবহার করলে বেতনের অংশ বিষয় যদি সে নিয়মিতভাবে শুধু পরিবহনের কাজে ব্যয় করে ফেলে, তাহলে তার স্বাভাবিক জীবনযাপন করাটা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে পরিবহন সুবিধা প্রতিষ্ঠান দিতে হবে, অথবা পরিবহনের সুবিধা যদি দিতে না পারে তাহলে তাদেরকে ভাতা দেবে, টাকা দেবে। টাকা দিলে শ্রমিক তার ন্যায্য বেতন বা বেতন যা পাচ্ছে সেটা সে একদিকে ব্যয় করতে পারবে, আর প্রতিষ্ঠান যেহেতু তাকে পরিবহন প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে যাওয়া আসার সুবিধা দিচ্ছে অথবা টাকা দিচ্ছে, সেটা সে সেখানে ব্যয় করবে। এতে করে সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এটাও ইতিবাচক আর্থিক প্রেরণার অন্তর্ভুক্ত। চিকিৎসা ভাতা। হঠাৎ করে আমাদের অসুখ বিসুখ হতে পারে। আমরা যারা মানুষ, হিউম্যান বিং, আমাদের যে কোনো সময় সমস্যা হতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে। এখন অসুস্থতা তো আর বলে বয়ে আসবে না, সেক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজন হবে, অসুস্থতা হবে। এখন প্রতিষ্ঠান যদি আমাদেরকে যে মাসিক বেতন দিচ্ছে, এই বেতনের সাথে যদি আমাদের চিকিৎসার জন্য একটা ভাতা সবসময় দিয়ে যায়, তাহলে আমাদের দুর্যোগকালীন সময়ে আমরা সেই অর্থ থেকে চিকিৎসার জন্য ব্যয় করতে পারবো। আর এই চিকিৎসা ভাতা যদি আমরা প্রতিনিয়ত যথাসময়ে পেয়ে যাই, প্রতি মাসে বেতনের সাথে পেয়ে যাই, তাহলে আমরা সেটা সঞ্চয় করেও রাখতে পারবো আমাদের আপৎকালীনের জন্য। তাহলে এইরকম চিকিৎসা ভাতা অথবা প্রতিষ্ঠানের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাও থাকতে পারে। যেভাবে হোক আমরা যদি চিকিৎসার সুবিধা পাই, তাহলে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে অথবা অর্থ সাশ্রয় হবে। তারপরে পদোন্নতি। পদোন্নতি হলো আমি এখন যে পদে আছি তার থেকে উপরের পদে আসীন হওয়া। উপরের পদে, এটাকে অন্যভাবে বলতে পারে, আমি এখন যে পদে আছি তার থেকে অধিকতর উপরে দায়িত্বপূর্ণ পদে, বড় পদে যাওয়া। পদোন্নতি হইলে সুবিধা কি? এটা অর্থনৈতিকভাবে কিভাবে সুবিধা হয়? আসলে পদোন্নতির সাথে প্রতিষ্ঠানের একজন কর্মীর পদোন্নতির সাথে তার অর্থ জড়িত। তার পদ যত বড় পদ সে হোল্ড করবে, তার বেতনও তত বেশি হবে, তার সুযোগ সুবিধাও তত বেশি হবে। যেমন তার মুনাফার অংশ বেড়ে যাবে, তার বোনাস বেড়ে যাবে, তারপরে সে চিকিৎসা ভাতা বেশি পাবে, পরিবহন ভাতা বেশি পাবে, পদের সাথে বাসস্থান ভাতা বেশি পাবে। তাহলে পদের সাথে দেখা যাচ্ছে যে, দেখো যে পদ যত বড় হবে সুযোগ সুবিধাও তত বেশি হচ্ছে। তার মানে পদের সাথে তার অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো ইনক্রিজ হবে। এই জন্য পদোন্নতি অর্থনৈতিক ইতিবাচক প্রেরণার একটা অংশ। তারপর আর্থিক পুরস্কার। শ্রমিকরা কাজ করলো, ভালো কাজ করবে, যে বেশি ভালো কাজ করবে, যে নির্ধারিত মানের পণ্য যথাসময়ে বা তার পূর্বে উৎপাদন করে দিতে পারবে, তাহলে আমি যদি তার জন্য পুরস্কার ঘোষণা করি, যেমন ধরো ক্লাসের ছেলেমেয়েরা, তোমরা যারা লেখাপড়া করো, আমরা যদি বলি যে আমাদের আগামী মাসে একটা মাসিক পরীক্ষা হবে, মাসিক পরীক্ষা যে প্রথম স্থান অধিকার করবে তাকে আমরা এই ধরনের একটা পুরস্কার দেব, তাহলে দেখা যাচ্ছে যে শ্রেণীর সকল ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে, যে আমাকে প্রথম হতে হবে, আমাকে প্রথম হতে হবে, প্রথম হলে আমি এই পুরস্কারটা পাবো। ঠিক একইভাবে প্রতিষ্ঠানের শ্রমিকরা যখন কাজ করবে, আমরা যদি এদেরকে এইভাবে বিভিন্ন আর্থিক পুরস্কারের ঘোষণা পূর্ব থেকে দিয়ে রাখি, তাহলে শ্রমিকরা সবাই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা জাগ্রত হবে যে আমাকে আর্থিক পুরস্কারটা পেতে হবে। আর এইটা পাওয়ার জন্য যেহেতু আমাদের একটা লক্ষ্য স্থির থাকবে, ওই লক্ষ্য অনুযায়ী ওরা কাজ করে যাবে। তাহলে আমরা এই আর্থিক পুরস্কারের ব্যবস্থা করতে পারি। রেশন সুবিধা। রেশন মানে হলো খাওয়া। তাদেরকে যদি আমরা রেশনের সুবিধা দিতে পারি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি
যদি দিতে পারি, অথবা এটার জন্য তাদেরকে অর্থনৈতিক সুবিধা দিতে পারি, অথবা প্রতিষ্ঠানে যখন যে সময় ওরা কাজ করতে আসবে ওই কাজের সময় ওদের নাস্তা, লাঞ্চ ভাতা, লাঞ্চের সুবিধা, অথবা বিকালবেলা তাদেরকে খাবারের ব্যবস্থা, এগুলো যদি আমরা করে দিতে পারি তাহলে প্রতিষ্ঠানের প্রতি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারা স্বেচ্ছায় কাজ করবে। এটা হলো রেশন সুবিধা। আর ক্যান্টিন সহযোগিতা হলো যে আমার প্রতিষ্ঠানের শ্রমিকরা যখন কাজ করবে, কাজ করার পরে ওদেরকে ওদের নাস্তা খাওয়ার প্রয়োজন হতে পারে। এখন যদি ওদেরকে নাস্তা খাওয়ার জন্য প্রতিষ্ঠান থেকে অনেক দূরে যেতে হয় তাহলে ওদের সময় লস হবে, আমার ওদের সময় বেশি ব্যয় হবে। ওদের সময় বেশি ব্যয় হওয়া মানে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হওয়া, আমার কাজের পরিমাণ কমে যাবে। আবার দূরে গিয়ে ওরা খাইলে দেখা যাচ্ছে যে সেখানে মানসম্মত খাবার নাও পাইতে পারে। মানসম্মত খাবার যদি না খাইতে পারে শ্রমিক অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হলে সে কি ছুটি ভোগ করবে। সে ছুটি ভোগ করা মানে কি আমার প্রতিষ্ঠানের কাজ কমে যাওয়া। তাহলে আমি যদি আমার প্রতিষ্ঠানের পরিধির মধ্যে ক্যান্টিনের সুবিধা, ক্যান্টিন প্রতিষ্ঠা করে আমরা যদি ওদেরকে সুবিধা দিতে পারি তাহলে শ্রমিকরা আমার ক্যান্টিনের মধ্যে তাদের প্রয়োজনীয় নাস্তা পানি খাইলো এবং ওদের সময় সাশ্রয় হওয়া মানে প্রতিষ্ঠানের লাভবান হওয়া। এভাবে আরো অনেক অনেক ইতিবাচক আর্থিক প্রেরণা থাকতে পারে। আমরা যদি শ্রমিকদের কল্যাণের জন্য এই সকল আর্থিক ইতিবাচক দিকগুলো বিবেচনা করি, আসলে শ্রমিকের কল্যাণ মানে হলো প্রতিষ্ঠানের সমৃদ্ধি। শ্রমিকদেরকে সমৃদ্ধি করা মানে হলো প্রতিষ্ঠানের সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া, প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাওয়া, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সহজে অর্জিত হওয়া। এই জন্য আমরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য সহজে অর্জন করার জন্য, প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রাকে সহজে পাওয়ার জন্য শ্রমিকদেরকে ইতিবাচক আর্থিক প্রেরণাগুলো দেওয়ার ফলে আমার ওই যে কর্মক্ষমতা, কর্ম ইচ্ছা, এই দুইটা উপাদানের মধ্যে সহজে সংযোগ স্থাপন হবে, আমার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সহজে অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রেরণা দানের আর্থিক পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম বিস্তারিতভাবে। তোমরা এই পাঠটি ভালোভাবে পড়বে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্রেরণা দানের অনার্থিক উপায় সমূহ কি এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সৃষ্টিকর্তা তোমাদেরকে সুস্থতার নেয়ামত দান করো, ইমানের জৌলস দান করো। তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।